আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত কবি জসিম উদ্দিন রচিত চিঠি কবিতাটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে কবিতার বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝাবো। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিওটি দেখার পর চিঠি কবিতার বিষয়বস্তু বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। দেখো, আজকে আমাদের আলোচ্য পাঠ্যাংশ হলো চিঠি কবিতা। এই চিঠি কবিতাটি লিখেছেন কে? চিঠি কবিতাটি লিখেছেন কবি জসিম উদ্দিন। তো আমরা মূল কবিতাতে যাওয়ার আগে কবি জসিম উদ্দিন সম্পর্কে সংক্ষেপে কিছু কথা জেনে নেব। জসিম উদ্দিন জন্মগ্রহণ করেন 1904 সালের 1 জানুয়ারি। জন্মস্থান বাংলাদেশের ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। জসিম উদ্দিনের লেখা উল্লেখযোগ্য কাব্যগুলি হল রাখালি, নকশিকাঁথার মাঠ, বালুচর, সজন বাদিয়ার ঘাট, মাটির কান্না প্রভৃতি। জসিম উদ্দিনের কবিতার বৈশিষ্ট্য হলো তিনি তার কবিতার মাধ্যমে একান্ত সহজ সরলভাবে পল্লী প্রকৃতির রূপ ফুটিয়ে তুলেছিলেন। কুমুদরঞ্জন মল্লিকের পরে গ্রাম বাংলাকে কেন্দ্র করে কাব্যচর্চার ধারাটি কবি জসিম উদ্দিনই বজায় রেখেছিলেন। এ কারণে কবি জসিম উদ্দিনকে পল্লী কবি আখ্যা দেওয়া হয়েছে বাংলা সাহিত্যের। কবি জসিম উদ্দিন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি পান এবং বাংলাদেশ রাষ্ট্রপতি কর্তৃক 21 পদক এ সম্মানিত হন। জসিম উদ্দিনের মৃত্যু হয় 14 মার্চ 1976 সালে। এ হেন বিখ্যাত ব্যক্তিত্ব তথা বাংলা সাহিত্যের পল্লী কবি জসিম উদ্দিনের লেখা চিঠি কবিতাটি আজকে আমাদের পাঠ্য। যে চিঠি কবিতায়ও আমরা বাংলার পল্লী প্রকৃতির সৌন্দর্য খুঁজে পাব। দেখো, আলোচ্য কবিতাটির নামকরণ কবি করেছেন চিঠি। যদিও এখন ডিজিটাল যুগ, বহু দূরের মানুষের সাথে আমরা মোবাইল ফোনে খুব সহজে কথা বলে নিতে পারি, যোগাযোগ করতে পারি, কিন্তু তোমাদের জেনে রাখা উচিত চিঠি বা পত্র ছিল আগেরকার দিনের দূর দূরান্তের মানুষের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম। চিঠিতে লেখনির মাধ্যমে মনের ভাব প্রকাশ করা হতো। মোট কথা, চিঠি যিনি লিখতেন তিনি তার চিঠির মাধ্যমে নির্দিষ্ট কোনো বার্তা দিতে চাইতেন। এখন খুব সীমিত ক্ষেত্রে চিঠির ব্যবহার করা হয়। আলোচ্য চিঠি নামক কবিতায় কবি জসিম উদ্দিন প্রকৃতির নানা অনুষঙ্গ থেকে চিঠি পেয়েছেন। আলোচ্য কবিতার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন সমগ্র প্রকৃতি যেন তাদের সৌন্দর্য প্রত্যক্ষ ও উপলব্ধি করার জন্য চিঠি পাঠিয়ে কবিকে নিমন্ত্রণ জানাচ্ছেন। এবারে চলে আসছি মূল কবিতায়। কবি লিখেছেন, চিঠি পেলুম লাল মোরগের ভোর জাগানোর সুর ভরা, পাখার গায়ে শিশু উষার রঙন হাসি রঙিন করা। অর্থাৎ কবি চিঠি পেয়েছেন। কার কাছ থেকে চিঠি পেয়েছেন? লাল মোরগের কাছ থেকে চিঠি পেয়েছেন। এখানে দেখো রয়েছে যে চিঠি পেলুম। পেলুম শব্দটা কিন্তু পেলাম শব্দ থেকে এসেছে। অর্থাৎ কবি চিঠি পেয়েছেন লাল মোরগের কাছ থেকে, এবং লাল মোরগের কাছ থেকে পাওয়া চিঠিটি কেমন? সেই চিঠিটি ভোর জাগানোর সুর ভরা। এমনটি কেন বলা হয়েছে? মোরগ অনেক ভোরবেলায় কক কক করে ডাকতে থাকে। গ্রামাঞ্চলে এই মোরগের ডাকে এবং পাখির ডাকেই যেন মানুষদের ঘুম ভাঙে। তো যেহেতু ভোরবেলায় মোরগ কক কক সুরে প্রচণ্ড চিৎকার করে করে ডাকতে থাকে, এ কারণেই কবি লিখেছেন মোরগের কাছ থেকে পাওয়া চিঠিটি ভোর জাগানোর সুরে ভরা। তারপরে কবি লিখেছেন পাখার গায়ে শিশু উষার রঙন হাসি রঙিন করা। এই মোরগের গায়ের যে পালক বা পাখিদের পালক, সেই পালকের গায়ে যেন শিশু উষা বা প্রভাতের যে সূর্য, সকালে ওঠা যে সূর্যের যে লাল আভা, সেই আভা পড়েছে এবং পালক আরো রঙিন হয়ে উঠেছে, রাঙা হয়ে উঠেছে। এখানে রঙন শব্দটিকে রাঙা অর্থে ব্যবহার করা হয়েছে। যেহেতু সকালের সূর্যের অতটা তেজ বা উত্তাপ থাকে না, এ কারণেই কবি সেই সকালের সূর্যকে শিশু উষা উপমায় অভিহিত করেছেন।
এরপরে কবি লিখেছেন, চিঠি পেলুম চখাচখির বালুচরের ঝিকিমিকি, ঢেউয়ে ঢেউয়ে বর্ষা সেথা লিখে গেছে কত কি কি, লিখে গেছে গাং শালিকে গাঙের পাড়ের মোড়ল হতে, জলধারার কলো কলো ভাসিয়ে আসর উজান সোতে। চিঠি পেলুম চখাচখির অর্থাৎ কবি চখাচখির কাছ থেকে চিঠি পেয়েছেন। কি এই চখাচখি? চখাচখি হলো জোড়বদ্ধ চক্রবাক পাখি, একটি পুরুষ পাখি এবং একটি স্ত্রী পাখি, এদের একত্রে বলা হয় চখাচখি। এরা এক প্রকার হাঁস জাতীয় পরিযায়ী পাখি। তো কবি এই চখাচখির কাছ থেকে চিঠি পেয়েছেন। এই চখাচখি কোথায় থাকে? এই চখাচখি বালুচর অর্থাৎ নদীর চরে থাকে। তো সেই নদীর চরের বালি যেখানে ঝিকিমিকি করে সেই জায়গার চখাচখির কাছ থেকে কবি চিঠি পেয়েছেন। ঢেউয়ে ঢেউয়ে বর্ষা সেথা লিখে গেছে কত কি কি, অর্থাৎ যে বালুচরে চখাচখি থাকে সেই বালুচরে বা নদীর তীরে যেন বর্ষাকালে নদীর জলের ঢেউ অনেক কাহিনী লিখে রেখে গেছে বা অনেক কাহিনীর সাক্ষী রয়েছে এই নদীর চর। বর্ষার জলের ঢেউ নদীর তীরে কি কি লিখে রেখে গেছে তা নিচের দুটি লাইনে দেখো স্পষ্ট হচ্ছে। লিখে গেছে গাং শালিকে গাঙের পাড়ের মোড়ল হতে, জলধারার কলো কলো ভাসিয়ে আসর উজান সোতে। গাং শালিক অর্থাৎ নদীর ধারে বা জলের ধারে বসবাসকারী এক প্রকার শালিক। তো বর্ষাকালের নদীর জলের ঢেউ নদীর পাড়ে লিখে রেখে গেছে এই গাং শালিক যেন গাঙের পাড়ের মোড়ল হয়। মোড়ল শব্দের অর্থ হলো প্রধান। গ্রামাঞ্চলের যে প্রশাসনিক হেড থাকে তাকে বলা হয় প্রধান বা অঞ্চল প্রধান। তো সেই প্রধান হতে গাঙের পাড়ের মোড়ল বা প্রধান হওয়ার কথা নদীর জলের ঢেউ লিখে রেখে গেছে, অর্থাৎ গাং শালিক যেন গাঙের পাড়ের বা নদীর পাড়ের প্রধান হয়। জলধারার কলো কলো ভাসিয়ে আসর উজান সোতে। উজান শব্দের অর্থ হলো বিপরীত স্রোত এবং সোতে এই শব্দটাকে স্রোতে অর্থেই এখানে ব্যবহার করা হয়েছে। নদীর বয়ে চলার যে নির্দিষ্ট ছন্দ বা শব্দ, কলো কলো ধ্বনি সহকারে নদী যে বয়ে চলে, তো সেই কলো কলো শব্দ যোগে প্রবাহিত হওয়া নদীর বিপরীতমুখী স্রোত সমস্ত আসরকে ভাসিয়ে নিয়ে গেছে নদীর পাড়ের। আমরা জানি যে অন্যান্য ঋতুতে নদীর পাড়গুলো যখন শুকিয়ে যায় তখন নদীর দুই পাশে আবর্জনার সৃষ্টি হয়, সেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন কীট পতঙ্গের আসর বসে। আর যখন বর্ষা আসে নদীর জল কানায় কানায় ফুলে ফেপে ওঠে এবং নদীর স্রোতে সেই সমস্ত আবর্জনা, সেই সমস্ত কীটপতঙ্গের আসর যেন ভাসিয়ে নিয়ে যায়, সেই কথাই কবি এখানে লিখেছেন। কবিতার পরবর্তী অংশে কবি লিখেছেন, চিঠি পেলুম কিচির মিচির বাবুই পাখির বাসার থেকে, ধানের পাতায় তালের পাতায় বুনট করা নকশা এঁকে। অর্থাৎ কবি চিঠি পেয়েছেন কিচির মিচির বাবুই পাখির বাসার থেকে। বাবুই পাখিকে বলা হয় দর্জি পাখি, কারণ তারা খুব সুন্দর বাসা নির্মাণ করতে পারে। তো কবি এই বাবুই পাখির বাসার থেকে চিঠি পেয়েছেন। যেহেতু এই চিঠিটি বাবুই পাখির বাসার থেকে তিনি পেয়েছেন, নিশ্চয়ই বাবুই পাখিদের কথাই এই চিঠিতে লেখা থাকবে। তো কি লেখা রয়েছে? ধানের পাতায় তালের পাতায় বুনট করা নকশা এঁকে। বাবুই পাখিরা সাধারণত বিভিন্ন খড়কুটো, কাশবনের পাতা প্রভৃতি, নারকেল গাছ, খেজুর গাছ, তাল গাছ প্রভৃতি গাছে বাসা তৈরি করে। তো সেই কথাই এখানে বলা হয়েছে যে ধানের পাতায় তালের পাতায় বুনট করা নকশা এঁকে। বুনট করা অর্থাৎ বোনা, এবং নকশা শব্দের অর্থ হলো কারুকার্য। তারপরে কবি লিখেছেন, চিঠি পেলুম কোড়াকুড়ির বর্ষাকালের ফসল খেতে, সবুজ পাতার আসরগুলি নাচছে জলধারায় মেতে। অর্থাৎ কবি বর্ষাকালে ফসলের খেতে অবস্থিত কোড়াকুড়ি পাখির কাছ থেকে চিঠি পেয়েছেন। কোড়াকুড়ি হলো এক প্রকার জলচর যুগল পাখি। স্ত্রী এবং পুরুষ দুটিকে একসাথে বলা হয় কোড়াকুড়ি।
তো কবি বর্ষাকালে ফসলের ক্ষেতে অবস্থিত এই কোড়াকুড়ি পাখির কাছ থেকে চিঠি পেয়েছেন এবং বর্ষাকালে তখন প্রকৃতির রূপ কেমন, তখন সবুজ ফসলের যে পাতা, সেই সবুজ ফসলের পাতাগুলি যেন বৃষ্টির জলধারার আনন্দে মেতে উঠেছে, সে কথাই কবি এখানে লিখেছেন। আকাশ জুড়ে মেঘের কাঁদন, গুরু গুরু দেয়ার ডাকে, উদাস বাতাস আছড়ে বলে কে যেন বা চাইছে কাকে। অর্থাৎ এই যে বর্ষার পল্লী বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, সেটাই কবি এখানে তুলে ধরেছেন। বর্ষাকালে কি হয়, বর্ষাকালে যেন আকাশ জুড়ে মেঘ ছেয়ে যায় এবং মেঘের যে গুরু গম্ভীর আওয়াজ, সেই গুরু গুরু বা গম্ভীর ডাক যেন সমস্ত ভূ প্রকৃতিতে শোনা যায় এবং তখনই উদাস বাতাস যেন আছড়ে, উদাস বাতাস বলতে কি এখানে বিষণ্ণ বাতাস যেন আছড়ে পড়ে এবং সেই বিষণ্ণ বাতাস যেন বলতে চায় যে আজ কেউ কাউকে চাইছে। অর্থাৎ দেখো, যখন মেঘ ডাকে, যখন তখনও বর্ষা আসেনি, হাওয়া হচ্ছে, তখন যেন মনে হয় যে এই ভূ প্রকৃতি, উষ্ণ ভূ প্রকৃতি যেন বর্ষাকে চাইছে। সেই ইঙ্গিতই কবি এখানে দিতে চাইছেন। কবিতার শেষ স্তবকে কবি লিখছেন, ইহার সাথে পেলুম আজি খোকা ভাইয়ের একটি চিঠি, শীতের ভোরের রোদের মতো লেখন খানি লাগছে মিঠি। অর্থাৎ কবি প্রকৃতির নানা অনুষঙ্গ থেকে তো চিঠি পেয়েছেনই, তার সাথে তিনি খোকা ভাই অর্থাৎ ছোট্ট ভাইয়ের কাছ থেকেও চিঠি পেয়েছেন এবং এই ছোট্ট ভাইয়ের কাছ থেকে পাওয়া চিঠিটিকে কবি কিসের সাথে তুলনা করেছেন তোমরা দেখো। কবি লিখছেন, শীতের ভোরের রোদের মতো লেখনখানি লাগছে মিঠি। অর্থাৎ তার ছোট ভাইয়ের কাছ থেকে পাওয়া চিঠিটা যেন শীতের ভোরের মিষ্টি রোদের মতো লাগছে। আমরা জানি শীতকালে যখন কনকনে ঠান্ডা থাকে তখন সকালের রোদ খুঁজে আমরা সকলে সকালের মিষ্টি রোদে গা এলিয়ে দিয়ে যেন আমরা আরাম বোধ করি। তো শীতকালের সকালের যে মিষ্টি রোদ, সেই মিষ্টি রোদের সাথেই কবি খোকা ভাইয়ের চিঠির তুলনা করেছেন। এরপরে কবি আবার যেন প্রকৃতিতে ফিরে এসেছেন। কবি লিখেছেন, দূর আকাশের সুনীল পাতায় পাখিরা সব ঝাঁকে ঝাঁকে, কত রকম ছড়ায় গড়ায় মেঘের পাড়ায় পড়ায় কাকে। আকাশকে কবি সুনীল বা নীল পৃষ্ঠার সাথে তুলনা করেছেন। তোমরা যারা ছবি আঁকো, তোমরা ছবি আঁকার সময় আকাশের রং দাও নীল, তো কবি এখানে নীল আকাশটাকে একটা পৃষ্ঠার সাথে তুলনা করেছেন এবং সেই নীল আকাশে এ প্রান্ত থেকে ও প্রান্তে যেন পাখিদের ঝাঁক ছড়িয়ে যায় এবং কবি মনে করেছেন সেই নীল আকাশে যে বিভিন্ন মেঘেদের আস্তানা বা মেঘেদের যে ঝাঁক, সেই মেঘেদের ঝাঁককে কবি পাড়ার সাথে তুলনা করেছেন এবং কবির মনে হয়েছে যে সেই মেঘেদের পাড়ায় এই পাখির ঝাঁকেরা কাউকে পড়াতে যায়। আমি যেমন তোমাদেরকে পড়াচ্ছি, সেই পাখির ঝাঁকেরাও পড়াতে যায়। কোথায়? মেঘেদের পাড়ায়। সেই সে পড়া হরফ করা খোকা ভাইয়ের রঙিন হাতে, খুশির নূপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে। হরফ শব্দের অর্থ হলো বর্ণমালার লিখিত রূপ। অর্থাৎ খোকা ভাই কবিকে যে চিঠিটি লিখেছেন, সেই চিঠি যেন শুধুমাত্র চিঠি হয়ে থাকেনি, সেই চিঠি কবির কাছে খুশির নূপুর হয়ে ঝুমুর ঝামুর বেজেছে এবং কবি যখন নিরালায় বা নির্জনে একাকিত্ব বোধ করেছেন, সেই একাকিত্ব বোধ কাটিয়ে উঠতে তাকে সাহায্য করেছে খোকা ভাইয়ের এই চিঠি। আরো সহজভাবে বলা যায়, খোকা ভাইয়ের চিঠি পেয়ে কবির খুশি যেন নিরালাতে বেজে উঠেছে ঝুমুর ঝামুর শব্দে। অর্থাৎ আলোচ্য কবিতায় কবি বলতে চেয়েছেন সমগ্র প্রকৃতির কাছ থেকে তিনি চিঠি পেয়েছেন। নানাভাবে প্রকৃতির নানা অনুষঙ্গ কবিকে বার্তা দিয়েছে, যেখানে ফুটে উঠেছে প্রকৃতির রূপ তথা সৌন্দর্যের হাতছানি। এর সঙ্গে কবি পেয়েছেন তার প্রিয় খোকা ভাইয়ের চিঠি। সে চিঠি যেন শীতের ভোরের রোদের মতো মিষ্টি। কবির হৃদয়ে তাই খুশির জোয়ার।
খোকা ভাইয়ের কাছ থেকে পাওয়া চিঠি যেন খুশির নূপুর হয়ে ঝুমুর ঝামুর কবির হৃদয়ে বেজে কবির সমস্ত একাকিত্বকে দূর করে দিয়েছে। এটাই ছিল চিঠি কবিতাটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে কবিতার বিষয়বস্তু বিশ্লেষণের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের ক্লাসের এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।